আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, জুলাই আগস্ট বিপ্লবের পর জনাব ওয়াকারুজ্জামান আমাদের সম্মানিত সেনাপ্রধান, ওনাকে নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও করেছি। প্রায় সব ভিডিওগুলোই ওনার যে ইতিবাচক যে দিকগুলো রয়েছে এবং ওনার প্রতি একটা আশাবাদ ব্যক্ত করে, যাতে করে তিনি তার কর্মে প্রেরণা না পান, উৎসাহ পান, উদ্দীপনা পান, সেভাবেই আসলে আমি আমার বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করেছি। আর আজকের ভিডিওতেও একই অবস্থা। যারা জনাব ওয়াকারুজ্জামানকে পছন্দ করতে চান না, যারা ধ্বংস করতে চান, বা যারা চান যে জনাব ওয়াকারুজ্জামানের উপর একেবারে আল্লাহর গজব পড়ুক, বজ্রপাত পড়ুক, চূর্ণ বিচূর্ণ হয়ে তিনি একেবারে বজ্রপাতে পুড়ে জ্বলে অঙ্গার হয়ে মানে কয়লা হয়ে যান, তারাও এই অভিশাপের পূর্বে যদি সময় থাকে আমার এই ভিডিওটি দেখুন। আর যারা দেশমাতৃকার প্রতি কৃতজ্ঞ থাকতে চান, পজিটিভ চিন্তা করতে চান এবং প্রকৃত এবং বাস্তব অবস্থা অনুধাবন করতে চান, তারাও আমি অনুরোধ করব এই ভিডিওটা দেখার জন্য। ওয়াকার সম্পর্কে কোনো কিছু বলার আগে প্রথমত আমি আমার নিজের অবস্থান সম্পর্কে বলে দিই। আওয়ামী লীগ জমানাতে, ধরুন সেই 2014 থেকে নয়, 2012 থেকে আমার জীবনটা রীতিমতো দুর্বিষহ হয়ে পড়েছিল। যতদিন সংসদ সদস্য ছিলাম, জেলা সদরে, উপজেলা সদরে, তারপর বিভাগীয় শহর বরিশালে এবং ঢাকার এই মহানগরীতে আওয়ামী লীগের যে সকল মাসেলম্যান ছিলেন, শক্তিধর লোক ছিলেন, আন্ডারওয়ার্ল্ডের ডন ছিলেন এবং যারা গুম, খুন, হত্যা এই কর্মকাণ্ড করতেন, তাদের আতঙ্কে আমি আসলে নির্ঘুম দিন কাটাতাম। যখন আমি জেলে গেলাম সালমান এফ রহমানের সঙ্গে দৃশ্যত একটি বিরোধের সূত্র ধরে, কিন্তু বাস্তবতা হলো যে এখানে সালমান এফ রহমান সাহেবের বিষয় ছিল না, পুরো রাষ্ট্রশক্তি প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে তখন জেলখানাতে আমাকে ঢোকানোর মধ্যে তাদের একটা বীরত্ব ছিল। এবং সেই জেলখানাতে গিয়ে আমি যাদের সঙ্গে থেকেছি এবং যে 50টি দিন দুর্বিষহ জীবনযাপন করেছি, সেটা নিয়ে আমি পরবর্তীতে জেল থেকে বের হয়ে যখন ধারাবাহিকভাবে লেখা শুরু করলাম, প্রথম দিকে একেবারে সাড়া পড়ে গেল, তছনছ হয়ে যাচ্ছিল, অনেক গুরুত্বপূর্ণ খবর জনসম্মুখে চলে আসছিল। ঠিক সেই মুহূর্তে সম্পাদক জনাব নঈম নিজাম তিনি হঠাৎ করে জানালেন যে আসলে সরকারের পক্ষ থেকে একটা চাপ আছে যেন আমার এই লেখাটি ধারাবাহিকভাবে প্রকাশিত না হয়। ফলে এমপির কারাদহন শিরোনামে যে লেখাগুলো লিখেছিলাম ওটার মাত্র 25%, তাও আবার জাস্ট এডিটেড, সেটা বাংলাদেশ প্রতিদিন প্রকাশ করতে পেরেছিল, বাকিটা সরকার প্রকাশ করতে পারেনি। তো ওই যে যন্ত্রণা, ওই যে বেদনা, ওই যে অপমান, এটার কারণেই আমার কাছে মনে হলো যে এই দলের সংসদ সদস্য হওয়ার চাইতে এই দলের সমর্থক হয়ে থাকা, কর্মী হয়ে থাকা নিরাপদ। ফলে 2014 থেকে 18 পর্যন্ত আমি একেবারেই একটা সাধারণ জীবনযাপন করেছি। খুব কম সংখ্যক টেলিভিশন টকশোতে অংশগ্রহণ করেছি, লেখালেখিও একেবারে সীমিত ছিল, শুধু বাংলাদেশ প্রতিদিনে লিখতাম, তাও খুব সতর্ক সহকারে যেন আওয়ামী লীগের ক্রোধের শিকার না হই। কিন্তু আমার মনের মধ্যে একটা ভয় ছিল, আতঙ্ক ছিল। এরপর 2018 সনে আমি যখন বিএনপিতে যোগদান করলাম, সেই নির্বাচনকালীন সময়ে জীবন, মৃত্যু এবং আজরাইল এই জিনিসগুলো আমাকে প্রতিদিন, প্রতি মুহূর্ত যে যন্ত্রণা দিয়েছে, 1918 সনের ডিসেম্বর মাস থেকে একেবারে জানুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত, এ দৃশ্য, এ বেদনায় কষ্ট আপনাদের কাউকে বোঝাতে পারবো না। তারপর সেই 2019 সন থেকে একেবারে শেখ হাসিনার দিল্লি যাওয়া পর্যন্ত আমার জীবন, ব্যবসা বাণিজ্য তছনছ হয়ে গিয়েছিল। এবং এখনও পর্যন্ত আমি ঠিক আমার যে স্বাভাবিক জীবন, এটাতে এখনও পর্যন্ত ফিরে আসতে পারিনি। ব্যবসা বাণিজ্য এমনভাবে বন্ধ হয়ে গেছে যে নতুন করে একটা ব্যবসা শুরু করব, ওই কর্মশক্তি নেই। আবার যাকে বলা হয় রাজনীতি করব, যে আতঙ্ক আমার মধ্যে তৈরি হয়েছে আওয়ামী লীগের থেকে বা আওয়ামী লীগের পরে বিএনপিতে গিয়ে মধ্যে অবশিষ্ট নেই। তো যখন জীবনের একেবারে সমস্ত আশা ভরসা ছেড়ে দিয়েছিলাম 2024 সনের আগস্ট মাসের 1-2 তারিখে, এবং যখন মনে হতো যে এই মুহূর্তে আমার মৃত্যু হওয়াটাই শ্রেয়, অনেকগুলো মামলা, অনেকগুলো মোকদ্দমা, তারপরে অনেকগুলো অনিশ্চয়তা, রাতে বাসায় ফেরা, সব মিলিয়ে আসলে জীবনে বেঁচে থাকতে গিয়ে সবসময় মৃত্যু চিন্তা, মৃত্যুর আতঙ্ক, মৃত্যু চিন্তা ভালো, কিন্তু মৃত্যুর যে আতঙ্ক, এটা একটা মানুষকে যে কতটা নিচে নামিয়ে নিয়ে আসে তা আমার দেখার সুযোগ হয়েছিল। ফলে যখন জুলাই আগস্ট বিপ্লব হলো, তখন প্রথমত এই বিপ্লবী যারা, ইচ অ্যান্ড এভরিবডি, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা অনুভব করলাম এবং এখন পর্যন্ত কৃতজ্ঞ আছি এবং যতদিন জীবিত থাকবো কিয়ামত পর্যন্ত তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। একই কারণে জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতিও আমি কৃতজ্ঞ যে ওই সময়টাতে সেনাবাহিনীর ভূমিকা, তার নেতৃত্বে তিনি যদি এগিয়ে না আসতেন,
তিনি যদি ঝুঁকি নিতেন, না নিতেন, অথবা তিনি যদি শেখ হাসিনার পক্ষ অবলম্বন করতেন, ইতিহাস সম্পূর্ণ ভিন্ন হতো। কাজেই যখন তাকে কেউ গালাগাল করেন, তাকে কেউ অপমান করেন এবং তাকে নিয়ে নানা রকম অশ্লীল এবং অশ্রাব্য যাকে বলা হয় বক্তব্য দেন, তখন কেন জানি আমার মনের মধ্যে এক ধরনের বেদনা সৃষ্টি হয়, এক ধরনের সহানুভূতির সৃষ্টি হয় এবং মনে হয় যে এই মানুষটির বিপক্ষে যদি সারা দুনিয়া চলে যায়, তবু আমি ঝুঁকি নিয়ে হলো তার পক্ষে কথা বলবো। এটাই হলো আমার ব্যক্তিগত চরিত্র। এই ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হয়নি, এমনকি উনি সেনাপ্রধান হওয়ার আগে আমি ওনার নামটি পর্যন্ত কখনো শুনিনি। এই হলো বাস্তবতা। এখন হিসাব করে দেখা যাচ্ছে যে উনি ১৩তম বিএমএ লং কোর্সে যে অংশগ্রহণ করেছিলেন, ওটা সেই আমার প্রায় সমসাময়িক সময়, সম্ভবত উনি ১৯৮৩ সনে অথবা ১৯৮৪ সনের প্রথম দিকে সেই বিএমএর যে লং কোর্সটা ১৩তম বিএমএ লং কোর্স, ওটাতে তিনি ঢুকেছিলেন। তো সেই দিক থেকে বয়সের বা সমসাময়িকতার কারণে তার প্রতি একটা আপত্ত শ্রদ্ধা, ভালোবাসা এবং নির্ভরতা থেকে মূলত এই ভিডিওটি করা। এখানে শিরোনামে যে শব্দটি ব্যবহার করেছি, ইয়া ওয়াকার। ইয়া ওয়াকার শব্দ অর্থ যে প্রিয় ওয়াকার বা হে ওয়াকার, আপনি শুনুন, প্লিজ বি কাইন্ড টু লুক অ্যাট মি, প্লিজ বি কাইন্ড টু লিসেন মি। এটা হলো অর্থ ইয়া ওয়াকার আরবিতে। আবার দ্বিতীয় অংশে আমি ওয়াকার ব্যবহার করেছি। আরবিতে একটা কনজাংশন, ইংরেজিতে কনজাংশন মানে এবং, মানে জনাব ওয়াকার দুইবার করে আমি এখন উচ্চারণ করেছি পরপর, হে ওয়াকার, হে ওয়াকার, বা ওয়াকার এবং ওয়াকার, আপনি শুনুন, আমার কথা শুনুন, প্লিজ বেকার হবেন না। বেকার মানে অস্থির, উদ্বিগ্ন, চিন্তাযুক্ত, হতাশা, এই বিষয়গুলোকে একত্র করলে যে শব্দটি হয় এটাকে বেকারার বলা হয়। হিন্দিতে অসাধারণ সুন্দর একটা গান রয়েছে রাজ কাপুরের। তো মানুষ যখন প্রেমে পড়ে, কোনো কিছুর প্রেমে পড়ে, তখন সে বেকার হয়ে যায়। আবার মানুষ যখন প্রচণ্ড আতঙ্কের মধ্যে থাকে এবং চারিদিকে সব কিছু যখন তার